শান্তিপুরের একটি নিভৃত পল্লী আজ যেন এক গভীর শোকের চাদরে ঢাকা পড়েছিল। মাটির দেওয়ালের ছিমছাম উঠানটিতে আজ কান্নার রোল আকাশ বাতাস ভারী করে তুলছিল। শামীমা বেগম বুক চাপড়ে চিৎকার করে কাঁদছিলেন, আর পাড়ার মহিলারা তাকে কোনো মতে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় উঠানের এক কোণে জবুথুবু হয়ে বসেছিল ৬ মাসের অন্তঃসত্ত্বা সুমি। তার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল, আর বুকের ভেতর এক অজানা আতঙ্কে দলা পাকিয়ে আসছিল। আজ সব কিছুই তার বোধগম্যের বাইরে। তার স্বামী আরিয়ান, যে শহরে একটি বেসরকারি সংস্থায় কাজ করত, এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছে। আজই তার নিথর দেহ গ্রামে আনা হয়েছে। পুরো বাড়িটিই যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। শামীমা বেগমের শোক ছিল লাগামহীন, কারণ আরিয়ান ছিল তার একমাত্র আশার প্রদীপ। হঠাৎ তিনি উন্মত্তের মতো উঠে সুমির দিকে ধেয়ে এলেন। তার চোখে তখন কান্নার চেয়ে ঘৃণা আর ক্রোধ বেশি ঝিলিক দিচ্ছিল। তিনি চিৎকার করে বলে উঠলেন, সব তোর জন্য হয়েছে, তুই আমার কলিজার টুকরোকে খেয়ে ফেলেছিস। সুমি পাথর হয়ে গেল। সে কেবল ফ্যাল করে তার শাশুড়ির দিকে তাকিয়ে রইল, চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। শামীমা বেগমের কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার অভিযোগ ছিল বিষের মতো নীল। বিয়ের ১ বছরও কাটল না, আর তুই আমার ছেলেকে শেষ করে দিলি? তুই একটা অপয়া, অলক্ষী। সুমির ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হল না। সে শুধু নীরবে সহ্য করছিল সেই অপবাদ, যা তার অস্তিত্বকে দুমড়ে মুছড়ে দিচ্ছিল। সুমির বিয়ের মাত্র ১ বছর অতিক্রান্ত হয়েছে। সে ছিল এক অনাথ মেয়ে, যার পুরো ছোটবেলা কেটেছিল নিজের চাচির অমানসিক অত্যাচারে। মমতা বা ভালোবাসা তার কপালে কোনো দিন জোটেনি। একদিন আরিয়ানের সাথে তার বিয়ের সম্বন্ধ আসে। শামীমা বেগম এই বিয়েতে মত দিয়েছিলেন কেবল এই ভেবে যে সুমি গরিব এবং অনাথ। তার মনে একটাই চিন্তা ছিল, এমন মেয়ে ঘরে এলে বেশি কথা বলবে না, অন্যায়ের প্রতিবাদ করবে না এবং সব অত্যাচার মুখ বুজে সয়ে নেবে। বাস্তবেও ঠিক তেমনটাই হল। বিয়ের পর সুমির মর্যাদা সেই বাড়িতে একজন পরিচারিকার চেয়ে বেশি কিছু ছিল না। তার স্বামী আরিয়ান যদিও অমায়িক মানুষ ছিল, কিন্তু কাজের প্রয়োজনে সে বেশিরভাগ সময় শহরেই থাকত। মাঝে মধ্যে বাড়ি ফিরলেও সংসারের সব দায়ভার ছিল সুমির কাঁধে। ভোর থেকে রাত পর্যন্ত সে হাড় ভাঙা খাটুনি খাটত। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচানো থেকে শুরু করে গোয়ালঘরের সব কাজ তাকেই করতে হতো। তার হাত পা ক্লান্তিতে অবশ হয়ে আসত, কিন্তু ডুকরে কাঁদা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। খাবারের সময় হলে শামীমা বেগম তার নিজের মেয়েদের আদর করে বসাতেন। টেবিলে সাজানো থাকত ভালো ভালো খাবার, সবাই মিলে তৃপ্ত করে খেত, আর যা অবশিষ্ট থাকত বা নষ্ট হতো তার সুমির সামনে ছুড়ে দেওয়া হতো। সাথে চলত কুটু কথার বৃষ্টি। এটাই খা, এটাই তোর যোগ্যতা, সারা জীবনে ভালো খাবার চোখে দেখেছিস নাকি কখনো? এই কথাগুলো সুমির হৃদয়ে শেলের মতো বিঁধত, তবু সে শান্ত থাকত। তার শান্ত থাকাই ছিল তার একমাত্র সম্বল। মনে একচিলতে আশা ছিল যে আরিয়ান পাশে থাকলে হয়তো একদিন সব ঠিক হবে। কিন্তু আজ সেই শেষ আশাটুকুও ধূলিস্যাৎ হয়ে গেল। আরিয়ান পরপারে চলে গেল, আর সুমি সম্পূর্ণ একা হয়ে গেল এক নিষ্ঠুর শাশুড়ির দয়ার ওপর, যেখানে ভালোবাসা নয়, কেবল কঠোর পরীক্ষাই তার সঙ্গী ছিল। আরিয়ান চলে যাওয়ার ১ সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু এই কয়েক দিনে শামীমা বেগমের নিষ্ঠুরতা কয়েক গুণ বেড়ে গেল। সুমির প্রতি তিনি এতটাই পাষাণ হয়ে উঠলেন যে তার মানবিকতা যেন লোপ পেল। সুমি যে সন্তান সম্ভবা, সেই সত্যটুকুও তিনি বেমালুম ভুলে গেলেন। তার মনে বিন্দু মাত্র করুণা অবশিষ্ট ছিল না। সেদিনও ছিল এক সাধারণ দিন, কিন্তু সুমির শরীর একদম দিচ্ছিল না। প্রচণ্ড মাথা ঘোরা আর পেটের খিদের জ্বালায় সে অস্থির হয়ে পড়েছিল। সে টলটলে পায়ে রান্নাঘরে এল। হঠাৎ তার নজর পড়ল ঝুড়িতে রাখা ফলের ওপর। ক্ষুধার তাড়নায় সে নিজেকে ধরে রাখতে পারল না। সে হাত বাড়িয়ে একটি আপেল তুলে নিয়ে অর্ধেকটা খেয়েছে মাত্র, অমনি পেছন থেকে শামীমা বেগমের কর্কশ কণ্ঠ গর্জে উঠল, চোর কোথাকার! এখন তুই চুরি করে খাওয়া শুরু করেছিস? এই ফলগুলো আমার মেয়েদের জন্য ছিল। সুমি ভয়ে কুঁকড়ে গেল। শামীমা বেগম রাগে তার হাত চেপে ধরলেন এবং তাকে টেনে হিঁচড়ে উঠোনে নিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তেই গ্রামে প্রবল বর্ষণ শুরু হল। আকাশে বিদ্যুতের গর্জন শোনা যাচ্ছিল।
শামীমা বেগম কঠোর গলায় বললেন, আজ সারাদিন তোকে এই বৃষ্টির মধ্যেই কাটাতে হবে। তারপর এক টুকরো শুকনো রুটি তার হাতে ছুঁড়ে দিয়ে বললেন, এটাই তোর রাতের খাবার, আর পুরো রাত এই উঠোনেই থাকবি। যদি ঘরের ভেতর পা দিয়েছিস তবে তোর হাড় গোড় গুঁড়ো করে দেব। সুমি কাঁপতে কাঁপতে সেই শুকনো রুটি নিয়ে উঠোনের এক কোণে বসে পড়ল। বৃষ্টির হিমশীতল ফোঁটা তার শরীরকে অবশ করে দিচ্ছিল, আর বিদ্যুতের চমকানিতে সে বারবার শিউরে উঠছিল। এই অবস্থায় তার নজরে এলো একটি বিড়াল, যা বৃষ্টিতে ভিজে কাঁপছিল এবং কিছুটা দূরে দাঁড়িয়ে সেই রুটির দিকে তাকিয়েছিল। সুমির মনে দয়া জাগল। সে নিজে অভুক্ত ছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্টির আশায় সে নিজের কষ্টের কথা ভুলে সেই শুকনো রুটিটুকু বিড়ালটির সামনে বাড়িয়ে দিল। বিড়ালটি নিঃশব্দে রুটি খেয়ে সেখান থেকে চলে গেল, আর সেই পুরো রাতটি সুমি কনকনে ঠান্ডায় ভিজে এবং কান্নায় ভেঙে পড়ে কাটাল। দিন যায়, কিন্তু সুমির ভাগ্যের চাকা ঘোরে না। সেদিনও ভোরে সুমি ঘুম থেকে উঠে পড়েছিল, যদিও শামীমা বেগম অনেক বেলা করে উঠতেন। নিয়ম মতো ভোর ৫টায় সুমি গোয়াল ঘরে কাজে গিয়েছিল। কাজ করার সময় হঠাৎ তার নজরে পড়ল একটি বিশাল সাপ। প্রথমে সে ভয়ে পিছিয়ে গেলেও পরে দেখল সাপটি মারাত্মক জখম এবং যন্ত্রণায় ছটপট করছে। সুমির মন গলে গেল। সে সাহসে ভর করে এগিয়ে গেল এবং নিজের পরনের কাপড়ের এক টুকরো ছিঁড়ে সাপটির ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। সাপটি কিছুক্ষণ স্থির হয়ে রইল, যেন সে সুমির স্পর্শ অনুভব করছে। এরপর সুমি সন্তর্পণে রান্নাঘরে গিয়ে এক বাটি দুধ নিয়ে এলো। সে জানত শামীমা বেগম দেখলে কপালে দুঃখ আছে, তবুও সে সেই দুধটুকু সাপের সামনে নামিয়ে রাখল। সাপটি নীরবে দুধটুকু পান করল এবং সুমির দিকে এমনভাবে তাকাল যেন সে তার কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর ধীরে ধীরে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। সুমি এক মুহূর্ত অপলক তাকিয়ে থেকে আবার নিজের কাজে মগ্ন হল। পরের দিন সকালে সুমি যখন আবার গোয়াল ঘরে এলো, দেখল সেই সাপটি সেখানেই অপেক্ষা করছে। তবে এবার তার ক্ষত সম্পূর্ণ সেরে গেছে। তাকে আর ভয়ঙ্কর মনে হচ্ছিল না, বরং শান্তভাবে এক কোণে কুণ্ডলি পাকিয়ে বসেছিল। সুমি আবারও রান্নাঘর থেকে দুধ এনে তাকে খাওয়াল। এটা করতে গিয়ে সে এক অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভব করত। এভাবেই ১ মাস কেটে গেল। প্রতিদিন সুমি দুধ আনত এবং সাপটি তা পান করে দীর্ঘক্ষণ সেখানে বসে থাকত। একদিন শামীমা বেগম হঠাৎ সুমিকে চিৎকার করে ডাকলেন, কি হচ্ছে এসব? ইদানিং দুধ এত কম হচ্ছে কেন? রোজ দেখছি বালতি অর্ধেক খালি থাকছে। এই দুধ দিয়ে তুই কি করছিস? সুমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, না মা, আমি তো কিছুই করি না। আপনি তো জানেন আমি সকালে কিছু খাইও না। শামীমা বেগম কিছুক্ষণ সন্দেহ নিয়ে তাকিয়ে রইলেন, কিন্তু তিনি জানতেন সুমির এত সাহস নেই যে তার অনুমতি ছাড়া কিছু খাবে। তাই সে যাত্রায় তিনি চলে গেলেন, কিন্তু সুমির মনে নতুন এক ভয়ের জন্ম হল। সারা দিন সুমি হাড় ভাঙা খাটনি খাটল। তার ক্লান্তি দেখার কেউ ছিল না। সেদিন সন্ধ্যায় শামীমা বেগমের ২ মেয়েও বাড়িতে এলো। সুমি তাদের ফরমায়েশ অনুযায়ী রান্না করতে ব্যস্ত ছিল। আগুনের আঁচের সাথে সাথে যেন তার ভাগ্যও পুড়ছিল। রাতে যখন সবাই ঘরে বসেছিল, শামীমা বেগম তার মেয়েদের চুপি চুপি বললেন, বুঝতে পারছি না এই সুমিকে নিয়ে কি করব। আরিয়ানের শহরের জমির সব কাগজ চলে এসেছে। ওসিয়াত অনুযায়ী ওটা সুমির নামে অথবা তার অনাগত সন্তানের নামে। কথাটি শোনামাত্র ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। বড় মেয়ে রিনা বলে উঠল, মা, আমাদের ভাইয়ের সম্পত্তি ওই অনাথ মেয়েটাকে কেন দেব? আমি তো বলি ওকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো, নইলে সব হাতছাড়া হয়ে যাবে। শামীমা বেগম সায় দিয়ে মাথা নাড়লেন, যেন মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা আঁকছিলেন। পরদিন রাতে যখন সুমি গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখন শামীমা বেগম তার ঘরে ঢুকলেন। তার চোখে আগুন ঝরছিল। তিনি সরাসরি সুমির দিকে ধেয়ে এসে বললেন, যদি প্রাণে বাঁচতে চাস তবে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা, নইলে তোকে আর তোর বাচ্চাকে আমি শেষ করে দেব, আর সবাইকে বলবো তুই প্রসবের সময় মারা গেছিস। সুমির কলিজা কেঁপে উঠল। সে কান্না করতে করতে উঠে দাঁড়াল, কিন্তু কিছু বলার আগেই শামীমা বেগম তাকে ধাক্কা দিয়ে মাঝরাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিলেন। দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। সুমি মাটির ওপর আছড়ে পড়ল। কিছুক্ষণ সে সেখানেই পড়ে কেঁদেছে। তার শেষ আশাটুকুও আজ ফুরিয়ে গেল। না ছিল মাথা গোজার ঠাঁই, না ছিল কোনো আপনজন।
সে টলটলে পায়ে হাঁটতে শুরু করল। পুরো গ্রাম গভীর ঘুমে। নিশ্চুম রাতে কেবল তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। হাঁটতে হাঁটতে কখন যে সে গভীর অরণ্যের কিনারে পৌঁছে গেল সে নিজেও জানে না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। সে একটি বড় গাছের নিচে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন সুমির ঘুম ভাঙল, সে নিজেকে আবিষ্কার করল সেই ঘন অরণ্যের গভীরে। চারপাশ নিস্তব্ধ। সে ভয় পেয়ে ধর্মর করে উঠে বসল। হঠাৎ সামনে তাকাতেই তার চোখ কপালে উঠল। সেই সাপটি, যাকে সে বাড়িতে রোজ দুধ খাওয়াত, সে আজ তার ঠিক সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছে। সুমির চোখে তখন ভয় আর বিস্ময় মিলেমিশে একাকার। কিন্তু সাপটি আক্রমণ করল না, বরং মাথা দুলিয়ে তাকে তার পেছন পেছন আসার সংকেত দিল। সুমির আর কোনো পথ ছিল না। সে নিরুপায় হয়ে সেই মায়াবী নাগের পিছু পিছু অরণ্যের অজানায় পা বাড়াল। সেই মায়াবী নাগ সুমিকে নিয়ে অরণ্যের গভীরে একটি জরাজীর্ণ এবং ভাঙাচোরা কুটিরের সামনে এসে থামল। সুমি সেই দৃশ্য দেখে থমকে গেল। তার দুচোখ আনন্দাশ্রুতে ভরে উঠল। সেই মুহূর্তে ওই সামান্য কুটিরটি তার কাছে রাজপ্রাসাদের চেয়ে বেশি মনে হল, কারণ সে অন্তত মাথার ওপর একটা ছাদ খুঁজে পেয়েছে। অত্যন্ত সাধারণ এবং জীর্ণ হলেও সে পরম শান্তিতে সেখানে আশ্রয় নিল। ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছিল, কিন্তু মনে এক অদ্ভুত স্বস্তি অনুভব করছিল। কিছুক্ষণ পর সেই রহস্যময় সাপটি আবার ফিরে এলো, তবে এবার তার মুখে ছিল সুস্বাদু ফলে ঠাসা একটি ঝুড়ি। সে ধীর পায়ে ভেতরে ঢুকে ঝুড়িটি সুমির পায়ের কাছে নামিয়ে রাখল। সুমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। এ সেই সাপ, যাকে সে এক বাটি দুধ খাইয়ে জীবন বাঁচিয়েছিল, আর আজ সেই অবলা প্রাণীটি তার ঋণ শোধ করছে। অন্যদিকে গ্রামে শামীমা বেগম এক নতুন ষড়যন্ত্রের জাল বুনলেন। তিনি পাড়া প্রতিবেশীদের সামনে লোক দেখানো কান্নাকাটি শুরু করলেন এবং বলতে লাগলেন, আমার বউটা বড়ই দুশ্চরিত্র ছিল, কার সাথে যেন পালিয়ে গেছে, আমার ছেলের সম্মানের কথা একবারও ভাবল না। এমনকি তিনি একটি জাল চিঠি দেখিয়ে সবাইকে বিশ্বাস করালেন যে সুমি নিজের ইচ্ছায় ঘর ছেড়েছে। গ্রামবাসীরা ছি ছি করতে লাগল, কেউ কেউ তাকে অভিশাপও দিল। এভাবেই শামীমা বেগমের মিথ্যার জয় হল এবং সুমি সবার চোখে অপরাজী হয়ে রইল। অথচ সত্য ছিল তার ঠিক উল্টো। সুমি সেই অরণ্যের কুটিরেই তার সন্তানের প্রতীক্ষায় দিন কাটাতে লাগল। সেই নিস্তব্ধ জীবনে তার একমাত্র সঙ্গী ছিল সেই বিশ্বস্ত সাপটি। প্রায় 2 মাস পর সুমি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। জীবনের সব যন্ত্রণা আর একাকিত্ব যেন ওই এক নিমেষে ধুয়ে মুছে গেল। সে যখন তার সন্তানকে বুকে জড়িয়ে বসে থাকত, সাপটি পাহারাদারের মতো তার পাশেই কুণ্ডলি পাকিয়ে থাকত। একদিন সাপটি হঠাৎ কোথা থেকে একটি চকচকে সোনার হার নিয়ে এলো। হারটি এতই মূল্যবান ছিল যে মনে হচ্ছিল কোনো রাজকীয় ভাণ্ডারের অংশ। সে হারটি সুমির পায়ের কাছে রাখল। সুমি অবাক হয়ে সেটি কুটিরের দেওয়ালে টাঙিয়ে রাখল। কিন্তু পরের দিন সাপটি আবার সেটি নামিয়ে সুমির পায়ের কাছে নিয়ে এলো। কয়েকবার এমন হওয়ার পর সুমি সাহস করে হারটি নিজের গলায় পড়ল। হারটি গলায় পড়া মাত্রই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। সুমির সামনের সেই সাপটি ছটফট করতে লাগল এবং তার গায়ের চামড়া থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হতে লাগল। মুহূর্তের মধ্যে সাপটি হারিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে রইল এক সুদর্শন যুবক, যার পরনে ছিল রাজকীয় পোশাক এবং চোখে ছিল আভিজাত্যের দীপ্তি। সুমি ভয়ে পিছিয়ে গেল। যুবকটি মৃদু হেসে বলল, ভয় পেও না সুমি, আমি তোমার কাছে চিরঋণী। তুমি আমার প্রাণ রক্ষা করেছ এবং আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছ। সুমি কাঁপানো গলায় জানতে চাইল, আপনি কে, আর সাপ থেকে মানুষ হলেন কি করে? যুবকটি দীর্ঘশ্বাস খেলে বলল, আমি এই রাজ্যেরই রাজপুত্র। প্রাসাদের কিছু বিশ্বাসঘাতক জাদুকর তখত দখলের নেশায় আমাকে কালো জাদুতে সাপ বানিয়ে এই বনে ফেলে গিয়েছিল। ওই জাদুকর শর্ত দিয়েছিল যে কোনো দয়াবতী মেয়ে যদি এই হারটি স্বেচ্ছায় গলায় পড়ে, যা সাপ নিজেই তাকে এনে দেবে, তবেই আমার অভিশাপ কাটবে।
সবাই আমাকে দেখে ভয় পেত, কিন্তু তুমিই প্রথম যে আমাকে সেবা করেছ এবং ভালোবেসেছ। রাজপুত্র সুমিকে তার প্রাসাদে নিয়ে যাবার প্রস্তাব দিলেন। সুমি তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সেই প্রস্তাব গ্রহণ করল। রাজপ্রাসাদে তাদের ধুমধাম করে বিয়ে হল। যে মেয়েটি একদিন অনাথ ছিল এবং শাশুড়ির রাথিঝাঁটা খেত, আজ সে সেই রাজ্যের সম্রাজ্ঞী। তার সন্তান এখন 4 বছরের এক সাহসী বালক, যাকে রাজপুত্র নিজের সন্তানের মতোই পরম মমতায় বড় করছেন। অন্যদিকে শামীমা বেগম, যে সম্পদের লোভে সুমিকে তাড়িয়ে দিয়েছিলেন, আজ তিনি তার ফল ভোগ করছেন। তার নিজের মেয়েরাই তাকে ধোঁকা দিয়ে সব জমিজমা লিখে নিয়ে তাকে একা ফেলে চলে গেছে। তিনি এখন এক অরোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় ধুঁকছেন। তার সেবা করার মতো কেউ নেই। অহংকার আর দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। একদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে স্বয়ং রাজপুত্র এবং রাজবধূ গ্রামে আসছেন। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল রাজকীয় ঘোড়াসওয়ারদের মাঝে রত্নখচিত পালকিতে বসে আছে সুমি। সেই অবহেলিত সুমিকে আজ রাজমাতা হিসেবে দেখে সবার চোখ ছানাবড়া। পালকিটি সরাসরি শামীমা বেগমের ভাঙা বাড়ির সামনে থামল। সুমি ভেতরে ঢুকে দেখল শামীমা বেগম কঙ্কালসার দেহে ধুঁকছেন। তাকে দেখে শামীমা বেগম কান্নায় ভেঙে পড়লেন এবং ক্ষমা চাইলেন। সুমি শান্ত গলায় বলল, আমি আপনাকে ছোট করতে আসিনি মা, আমি শুধু এটাই দেখাতে এসেছি যে যাকে আপনি নিঃস্ব মনে করে তাড়িয়েছিলেন, ওপরওয়ালা তাকেই সম্মানের শিখরে বসিয়েছেন। সুমি সেখান থেকে বিদায় নিল। শামীমা বেগম কেবল তার কৃতকর্মের জন্য চোখের জল ফেলতে থাকলেন। গ্রামবাসীরা শিক্ষা পেল যে আল্লাহ যাকে চান তাকে অন্ধকার থেকে আলোয় তুলে আনতে পারেন। গল্পটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন এবং আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।